মার্কো পোলোর ভ্রমণ, সত্য ও কল্পনা। ছায়ার সতর্কতা। মার্কো পোলো এক তরুণ এবং আগ্রহী ভেনেশিয়ান ব্যবসায়ী, তার পরিবারসহ একটি জাহাজে চড়ে এশিয়ার পৌরাণিক দেশগুলোর উদ্দেশ্যে রওনা দেয়। সমুদ্রের লবণাক্ত বাতাস এবং ঢেউয়ের গতির সঙ্গে তার মনোভাবের তীব্র বৈপরীত্য তৈরি হয়। এই যাত্রাটি, যা সে বিশ্বাস করে যে ধনসম্পদ এবং সুযোগের সন্ধানে চালিত, ইতিমধ্যে অনেক বড় কিছু হয়ে উঠতে শুরু করেছে, একটি অপ্রকাশিত বিধি যা তার অন্তরকে টানে। সে সোনা, অ্যাডভেঞ্চার এবং মঙ্গল সাম্রাজ্যের অজানা সম্পদের স্বপ্ন দেখে, তবে তার উপর এক অশুভ অনুভূতির ছায়া জড়িয়ে আছে। এশিয়ার কিনারে পৌঁছে মার্কো এবং তার পরিবার এক বিস্ময়কর, অপরিচিত ভূখণ্ডের সামনে দাঁড়ায়, বিশাল, অযত্নে ফেলে রাখা এবং রহস্যে আচ্ছন্ন। এখানে একটি প্রাচীন এবং ক্ষয়িষ্ণু মন্দিরের ছায়ায় মার্কো প্রথমবারের মতো ছায়াময় এক ব্যক্তিকে দেখে। ওই অপরিচিত ব্যক্তি, যে কালো, ছেঁড়া পোশাক পরা, ঘন কুয়াশা থেকে বেরিয়ে এসে তার হুডের ছায়ায় মুখ লুকিয়ে রাখে। তার চোখে, যা অস্বস্তিকর জ্ঞানে চকচক করে, মার্কোর চোখের সঙ্গে মিলিত হয় এবং তা এক ঠান্ডা শিহরণ সৃষ্টি করে। সেই ব্যক্তি রহস্যপূর্ণ ভাষায় একটি ভবিষ্যৎবাণী বলেন, একজন ভেনেশিয়ান পৃথিবী অতিক্রম করবে এবং ভাগ্যের ভারসাম্য বিঘ্নিত করবে। একটি গোপন, সোনালী এবং প্রাচীন রহস্য উন্মুক্ত হবে, এবং এর সঙ্গে ইতিহাসের পথ চিরকাল বদলে যাবে। মার্কো ওই অচেনা ব্যক্তির কথা কিভাবে নিবে তা বুঝতে না পেরে তাকে স্থানীয় পাগলের বকবক হিসেবে উপেক্ষা করে। তবে ওই ব্যক্তির কথায় এমন কিছু ছিল যা তার ভেতর গভীরভাবে নাড়া দেয়, একটি অনুভূতি যে তাকে নজর রাখা হচ্ছে, এমন কিছু শক্তি দ্বারা যেগুলোর ধারণা তার চেয়ে অনেক বড়। যখন মার্কো এবং তার পরিবার মঙ্গল সাম্রাজ্যের গভীরে প্রবাহিত হয়, তারা কুবলাই খান এর মহান দরবারে প্রবেশ করে, একটি সমৃদ্ধি, অতিরিক্ততা এবং জটিল রাজনীতির পৃথিবী। কুবলাই খানের প্রাসাদ, যা জেড এবং সোনার তৈরি, তা মার্কোর জানাশোনা সাধারণ ভেনেশিয়ান জীবনের থেকে একেবারে আলাদা। এখানে মার্কোর তারুণ্যের উত্তেজনা দ্রুত অস্থির দুশ্চিন্তায় পরিণত হয়, যখন সে একটি পৃথিবী আবিষ্কার করে যা রাজনৈতিক চক্রান্ত, বিপজ্জনক জোট এবং এক গোপন শক্তির গুজব দ্বারা পূর্ণ। খানের দরবার শুধুমাত্র শাসনের স্থান নয়, এটি একটি জটিল বিশ্বাসঘাতকতা, চক্রান্ত এবং গোপনীয়তার মঞ্চ যা শুধুমাত্র মার্কোর জীবন নয়, বরং ইতিহাসের তন্তুকে বিপর্যস্ত করতে পারে। চকচকে ভোজ এবং অত্যধিক উৎসবের মাঝে মার্কো ধীরে ধীরে বুঝতে পারে যে সাম্রাজ্যের সৌন্দর্য কিছু অন্ধকার, কিছু চাপা রাখছে, কিছু প্রাচীন এবং ভুলে যাওয়া। যখন সে দরবারে চলাফেরা করে, তখন সে সোনালী গোপন সম্পর্কিত ফিসফিস করা আলোচনা শুনে, যা সাম্রাজ্যের মধ্যে লুকানো রয়েছে। বলা হয় এটি জাতির ভবিষ্যৎ গঠন করতে, রাজাদের আনুগত্য অর্জন করতে এবং আকাশের ইচ্ছাকে বাঁকাতে ক্ষমতা রাখে। কিন্তু সেই গুজবও রয়েছে, যারা এই গোপন রহস্যকে চিরকাল চাপা রাখতে কিছু করতেও প্রস্তুত। এটি মার্কোর কাছে ক্রমেই স্পষ্ট হয়ে ওঠে যে এই যাত্রাটি, যা সাধারণ একটি বাণিজ্যিক মিশন মনে হয়েছিল, আসলে কোনো সাধারণ যাত্রা নয়। এখানে এমন কিছু শক্তি কাজ করছে যা ধন বা বাণিজ্যকে ছাড়িয়ে। তার যাত্রার শুরুতে যে ভবিষ্যদ্বাণী তার ছায়া তৈরি করেছিল, তা এখন কাকতালীয় মনে না হয়ে এক দায়িত্ব হিসেবে অনুভূত হচ্ছে, একটি দায়িত্ব যা মার্কোকে একটি ভাগ্যের দিকে নিয়ে যাবে, যা সে প্রস্তুত হোক বা না হোক, সে তা পরিত্রাণ পাবে না। নিষিদ্ধ মানচিত্র। মার্কো পোলো যখন তার সিল্ক রোডের যাত্রা অব্যাহত রাখে, তার চারপাশের ভূদৃশ্য আরও বেশি অবাস্তব হয়ে ওঠে। বিশাল মরুভূমি, তুষারাবৃত পর্বত এবং শহরগুলি যেগুলির ইতিহাস তার দেখা সবচেয়ে পুরনো কিছুর চেয়ে অনেক প্রাচীন। সামারকান্দের বাজারগুলি এমন কিছু যা মার্কো কল্পনাও করতে পারেনি। ব্যস্ত ব্যবসায়ী, যারা বিদেশি মশলা, সিল্ক এবং প্রাচীন বস্তু বিক্রি করছে, সেগুলি মিশ্রিত হচ্ছে ধূপের গন্ধ এবং বিদেশি ভাষার গুঞ্জনে। তবে প্রতিদিনের সাথে সাথে বিস্ময়ের অনুভূতি ক্রমেই ম্লান হতে শুরু করে, যার স্থানে অস্বস্তির একটি স্রোত প্রবাহিত হয়। মার্কোর কৌতূহল অসীমভাবে বৃদ্ধি পায় যখন সে উপলব্ধি করে যে তার মিশন ধীরে ধীরে এমন কিছুতে পরিণত হচ্ছে যা আর সে নিয়ন্ত্রণ করতে পারবে না। যত বেশি সে ভূখণ্ড সম্পর্কে জানতে থাকে, ততই সে সন্দেহ করতে শুরু করে যে তার যাত্রা একটি দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পনার অংশ যা তার জন্মের অনেক আগে থেকেই চালু হয়েছিল। সে যে মানুষের সাথে সাক্ষাৎ করে, পণ্ডিত, আধ্যাত্মিক এবং ব্যবসায়ী, তাদের মধ্যে কিছু লোক এমন একটি কিংবদন্তি রাজ্যের কথা বলে, যা পর্বতের গভীরে লুকানো, যেখানে এক সময় দেবতা মানুষের মধ্যে হাঁটত। ফিসফিসানি শোনা যায় যে প্রাচীন জ্ঞান এত শক্তিশালী ছিল যে তা সময়ের তন্তুকে বিকৃত করতে পারত, এমন জ্ঞান যা ইতিহাসে হারিয়ে গেছে, তার অবস্থান শতাব্দী ধরে অজানা ছিল। একটি দুর্ভাগ্যজনক সন্ধ্যায় মার্কো একটি ব্যক্তিগত সমাবেশে আমন্ত্রিত হয়, যেখানে একটি ছোট, অস্পষ্টভাবে আলোকিত কক্ষে একটি গোপন পণ্ডিত তাকে নিয়ে আলোচনা করেন। পণ্ডিত, একজন ভঙ্গুর বৃদ্ধ মানুষ, যার চোখ যেন এক বাজের চোখের মতো তীক্ষ্ণ, একটি রহস্যময় মানচিত্র সম্পর্কে বাক্যবাণী বলে। প্রথম দিকে মার্কো এই গল্পটিকে এক বৃদ্ধের বকু মনে করে তুচ্ছ করে দেয়, কিন্তু যখন পণ্ডিত মানচিত্রটি প্রকাশ করে, মার্কোর শিরায় এক ঠান্ডা শিহরণ অনুভূত হয়। মানচিত্রটি এমন কিছু ছিল যা সে কখনো দেখেনি। এর সূক্ষ্ম খোদাইগুলি মোমবাতির আলোতে ম্লানভাবে জ্বলছে,
চিহ্নগুলি তার চোখের সামনে জীবন্তের মতো নড়াচড়া করছে। পণ্ডিত মার্কোকে মানচিত্রটির বিপজ্জনক শক্তি সম্পর্কে সতর্ক করে ব্যাখ্যা করে যে এটি কখনো ভুল হাতে পড়তে দেওয়া উচিত নয়। পণ্ডিতের মতে মানচিত্রটি শুধুমাত্র একটি অবিশ্বাস্য সম্পদের রাজ্যে পৌঁছানোর পথ দেখায়, বরং এটি সোনালী গোপন এর চাবিও ধারণ করে, যা পৃথিবীর শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। মার্কো শুনে মুগ্ধ কিন্তু সন্দেহজনক। তবুও কিছু তাকে মানচিত্রটি নিয়ে যেতে এবং তা লুকিয়ে রাখতে বাধ্য করে, অশুভ সতর্কতার পরেও। পরবর্তী সকালে পণ্ডিত নিখোঁজ হয়ে যায়। তার কক্ষটি অপরিবর্তিত থাকে, তার অস্তিত্বের একমাত্র প্রমাণ একটি রহস্যময় বার্তা যা দেওয়ালে খোদাই করা। সত্যটি সেখানে পুঁতে রাখা হয়েছে যেখানে কেউ দেখতে পারে না, কিন্তু হারানো রাজ্যের পথ মরুভূমির হৃদয়ে ওয়েস। মার্কো যা কিছু ঘটছে তা নিয়ে বিভ্রান্ত এবং উত্তেজিত, এখন জানে যে তার যাত্রা এখন শুধু শুরু হয়েছে, এবং ঝুঁকিও তার আগে কখনো ছিল না। কিন্তু যখন সে মানচিত্রটি তার থলিতে রাখে, একটি ছায়াময় চিত্র তাকে দূর থেকে অনুসরণ করে। মার্কো জানে না তার আবিষ্কার ইতিমধ্যে এমন শক্তি সেট করেছে যা সে বুঝতে পারার চেয়ে অনেক বেশি বিপজ্জনক। যাত্রা অব্যাহত রাখার সময় মার্কো অনুভব করতে শুরু করে যে মানচিত্রটির গোপনীয়তার চাপ তার উপর বাড়ছে। ভূখণ্ড আরও বৈরী হয়ে ওঠে এবং অদ্ভুত ঘটনা তার পিছু নেয়। তার সঙ্গীরা, যারা একসময় পথ অনুসরণ করতে আগ্রহী ছিল, এখন যেন সন্দিহান, মনে হচ্ছে কিছু প্রাচীন এবং দুষ্টু শক্তি তাদের চারপাশে সঞ্চালিত হচ্ছে। মার্কোর স্বপ্নগুলি হারানো রাজ্য, তার উঁচু মন্দির এবং স্বর্ণালী চোখের স্তব্ধ চিত্রের দ্বারা আক্রান্ত হতে থাকে, যারা একসময় তা শাসন করত। প্রতিরাত্রি মানচিত্রটি যেন একটি শক্তি নিয়ে ফোস্তা করে তাকে রহস্যের গভীরে আরও গভীরভাবে টেনে নিয়ে যায়। তার সিল্ক রোডের যাত্রা আর শুধুমাত্র মঙ্গল সাম্রাজ্যের উদ্দেশ্যে বা বাণিজ্য করার বিষয় নয়, এটি সেই অন্ধকার সত্যগুলো আবিষ্কার করার যাত্রা যা হাজার বছর ধরে লুকানো ছিল। মার্কো এখন বুঝতে শুরু করে যে তার পূর্বে উপস্থিতি কোনো কাকতালীয় ঘটনা নয়। সে এমন এক শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে, সম্ভবত এমন এক শক্তি যা তার নিয়ন্ত্রণের বাইরে। যা ছিল একটি সাধারণ বাণিজ্য মিশন, তা এখন একটি সময়ের বিরুদ্ধে প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে, কারণ শত্রুরা, দেখা বা অদেখা, তার উপর আক্রমণ করতে প্রস্তুত, মানচিত্রটির মাধ্যমে পাওয়া শক্তি অধিকার করার জন্য। খানের গোপন উদ্দেশ্য। এশিয়ার অজানা বিশাল ভূখণ্ড পেরিয়ে মাসের পর মাস যাত্রা করার পর মার্কো পোলো অবশেষে নিজেকে মঙ্গল সাম্রাজ্যের সম্রাট কুবলাই খানের সামনে দাঁড়িয়ে দেখতে পায়, যিনি বিশাল শক্তি এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতিমূর্তি। খানের দরবারের মহিমা অত্যাশ্চর্য, প্রাসাদের কাঠামোগুলি জটিল তাপেস্ট্রি দ্বারা সজ্জিত, মার্বেল মেঝে গ্লাসের মতো চকচকে, এবং সোনালী বাতিগুলি রাতের আকাশে তারার মতো পথ প্রদর্শন করে। বিদেশি ফুল এবং ধূপের গন্ধ বাতাসে ভাসে, এবং দূরবর্তী সঙ্গীতের শব্দ মার্বেল হোলগুলোতে প্রতিধ্বনিত হয়, এক ধরনের পরিবেশ তৈরি করে যা পবিত্র এবং চাপযুক্ত অনুভূতি তৈরি করে। কুবলাই খান নিজে একটি বিশাল ব্যক্তিত্ব, তার উপস্থিতি ঘরটি পূর্ণ করে যখন তিনি মার্কোর যাত্রার বর্ণনা শোনেন। মার্কো, সম্রাটের শক্তিশালী ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে একজন বিশ্বস্ত উপদেষ্টা হিসেবে স্বীকৃত হয়। তবে দিনগুলো সপ্তাহে পরিণত হওয়ার সাথে সাথে মার্কো সাম্রাজ্যের উজ্জ্বল ধনসম্পদগুলোর পেছনে একটি গভীর ষড়যন্ত্রের অনুভূতি অনুভব করতে শুরু করে। খানের দরবার, যদিও শান্তিপূর্ণ এবং ন্যায়পরায়ণ মনে হয়, এটি গোপন প্রতিদ্বন্দ্বিতা, গোপন জোট এবং বহুদিন আগে চাপা পড়ে যাওয়া চক্রান্তের এক স্থান। এখানে সম্রাটের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মনে তাদের নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, এবং মার্কো বুঝতে পারে যে সে কেবল একটি ছোট পটভূমি, একটি খেলা যা তার কল্পনার চেয়েও অনেক বড়। মার্কো যতই দরবারে আরও বেশি মিশে যায়, ততই সে অস্বস্তিকর সত্যগুলি আবিষ্কার করতে থাকে। একটি ভবিষ্যদ্বাণী সম্পর্কে ফিসফিসানি শোনা যায়, যা বলে যে একটি ভেনেশিয়ান অপরিচিত ব্যক্তি আসবে, এক বিদেশী, যে মঙ্গল সাম্রাজ্যকে ধ্বংস করবে অথবা উঁচু করবে। এটি শুরু হতে থাকে। দরবারের কিছু সদস্য মার্কোকে এই ভবিষ্যদ্বাণীর প্রতীক হিসেবে দেখে, অন্যরা তাকে সাম্রাজ্যের স্থিতিশীলতার জন্য একটি সম্ভাব্য হুমকি হিসেবে দেখে। সম্রাটের রহস্যময় মন্তব্যগুলি কেবল বিভ্রান্তি বাড়ায়, যা সূচিত করে যে মার্কোর আগমন কোনো দুর্ঘটনা নয় এবং তার ভাগ্য মঙ্গল সাম্রাজ্যের ভবিষ্যতের সাথে অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। একটি বিশেষ উত্তেজনাপূর্ণ আদালত সম্মেলনের পরে এক রাতে মার্কোকে প্রাসাদের একটি গোপন কক্ষে ডাকা হয়। কক্ষটি ম্লান আলোতে ভরা, ছায়াগুলি দেওয়ালের উপর খেলা করে। কুবলাই খান, যার মুখাবয়ব অপ্রকাশিত, গভীরভাবে মার্কোর দিকে তাকিয়ে একটি শান্ত এবং পরিমিত কণ্ঠে বলেন, তুমি দূর থেকে এসেছ। তিনি শুরু করেন, কিন্তু তুমি এখানে সাধারণভাবে আসনি। এখানে কিছু শক্তি কাজ করছে, মার্কো পোলো, প্রাচীন শক্তি যা সাম্রাজ্যের ভাগ্য গড়ে তুলেছে। তার শব্দগুলি বাতাসে ভারী হয়ে পড়ে, এবং মার্কো শুনে বিস্ময় এবং সন্দেহের মধ্যে দ্বিধাবিভক্ত হয়। সম্রাট মার্কোকে জানান যে মঙ্গল সাম্রাজ্য শতাব্দী ধরে একটি প্রাচীন গোপন রহস্য রক্ষা করে এসেছে, এমন একটি রহস্য যা পৃথিবীর তন্তুকে বদলে দিতে পারে। এটি এমন এক শক্তি যা এমনকি কুবলাই খানকেও, তার সব শক্তি সত্ত্বেও, তার সম্ভাবনা নিয়ে ভয় পেতে বাধ্য করে। মার্কো, সম্রাটের জটিল উদ্দেশ্যের জালে আবদ্ধ হয়ে, শীঘ্রই জানতে পারে যে
সোনালী গোপন কেবল পুরনো একটি প্রত্নবস্তু নয়। এটি আরও বিপজ্জনক কিছু, যা সাম্রাজ্যের ভিত্তি এবং এর চূড়ান্ত ভাগ্য থেকে সংযুক্ত। মার্কোর বৃদ্ধি হওয়া আতঙ্কের মধ্যে সম্রাট ইঙ্গিত দেন যে মরুভূমিতে যে মানচিত্রটি সে আবিষ্কার করেছে এবং এর আশপাশের ভবিষ্যৎবাণী তা শুধুমাত্র প্রতীকী নয়, এগুলি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যা এই নিষিদ্ধ শক্তিকে উন্মুক্ত করার উদ্দেশ্যে। মার্কো এখন সোনালী গোপন এর জন্য একটি যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে, যা শুধুমাত্র সাম্রাজ্যের শাসন রক্ষা করার জন্য নয়, বরং পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণের জন্য। মানচিত্রটি, যা একসময় কেবল একটি প্রত্নবস্তু মনে হয়েছিল, এখন সাম্রাজ্যের প্রাচীন অস্ত্রের চাবি, একটি অস্ত্র যা ভবিষ্যৎকে পুনর্গঠন করতে সক্ষম। মার্কো একটি ভয়ঙ্কর উপলব্ধি নিয়ে ছেড়ে যায়। সম্রাট তাকে একটি মুহূর্তের সাক্ষী এবং অংশ হতে বেছে নিয়েছেন, যা হয়তো সবকিছু রক্ষা করতে অথবা ধ্বংস করতে পারে। কিন্তু কুবলাই খান একমাত্র ব্যক্তি নন যে এই শক্তি চায়। ছায়ায় এমন কিছু লোক রয়েছে যারা সোনালী গোপন নিজেদের জন্য দাবি করতে কিছুতেই থামবে না। মার্কোর প্রতিটি পদক্ষেপ এখন লক্ষ্য করা হচ্ছে, কেবল খান এর বিশ্বস্ত উপদেষ্টাদের দ্বারা নয়, বরং শত্রুদের দ্বারা যারা দরবারে প্রবেশ করেছে, সবই সাম্রাজ্যের সবচেয়ে বড় ধনাধিকারী হওয়ার জন্য লড়াই করছে। বিশ্বাসঘাতকতা এবং আনুগত্যের সীমারেখা অস্পষ্ট হয়ে ওঠে যখন মার্কোকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয় সে সম্রাটের সেবা করবে এবং সাম্রাজ্যের গোপন রহস্য উন্মুক্ত করতে সাহায্য করবে, নাকি সে মানচিত্রের শক্তি ব্যবহার করে নিজের মুক্তি চাইবে, এই জাল থেকে বেরিয়ে আসতে যা তাকে এখন আটকে রেখেছে। সংঘর্ষময় সত্য। বছর বছর পর মার্কো পোলো অবশেষে ভেনিসে ফিরে আসে, একটি শহর যা তার কাছে একদিকে পরিচিত আবার অন্যদিকে অচেনা। একসময়ের ব্যস্ত রাস্তাগুলি এখন পুরনো এবং নতুন মুখে ভর্তি, যেন তাকে উপহাস করছে। তার পরিবারের বড় বাড়ি, যা একসময় তার শৈশবের উষ্ণতা ধারণ করেছিল, এখন ঠান্ডা এবং খালি অনুভূত হয়। মার্কোর মন এখনও মঙ্গল সাম্রাজ্যের রহস্যময় দৃষ্টিভঙ্গি, কুবলাই খানের বিশাল প্রাসাদ এবং যেসব বিভ্রান্তিকর রহস্য তাকে সঙ্গী করে তা দিয়ে পূর্ণ। ঘরবাড়িতে ফিরে আসার উত্তেজনা দ্রুত একা একা ভাবনার মধ্যে হারিয়ে যায়। তার পরিবার, যারা একসময় তার দূরবর্তী দেশগুলোর গল্প শোনার জন্য অধীর আগ্রহী ছিল, এখন তাকে অবিশ্বাস এবং চিন্তা নিয়ে দেখছে। তার বাবা এবং চাচারা মার্কোর গল্পগুলোতে সন্দেহ প্রকাশ করছে, তার দাবিগুলোর কাল্পনিক প্রকৃতি নিয়ে সন্দেহ করছে। তারা মার্কোর আয় করা ধনসম্পদে বেশি আগ্রহী, কিন্তু মার্কোর হৃদয়ে একটি বোঝা রয়েছে, যা কোনো সোনা বা সিল্কের চেয়ে অনেক বেশি ভারী। ভেনিসবাসীদের উল্লাসের মধ্যে, যারা তার গল্প শোনার জন্য এবং তার ফিরে আসার উদযাপন করতে জমায়েত হয়, মার্কো বুঝতে শুরু করে যে তার কথা শুনে তারা শুধুই কান্না করছে। তার মঙ্গল দরবার, সোনালী গোপন এবং তার নামের সাথে সম্পর্কিত ভবিষ্যৎবাণী সম্পর্কিত বর্ণনা মস্কর এবং আরও খারাপ সন্দেহের শিকার হয়। অনেকেই তার অভিযাত্রাকে অতিরঞ্জিতকরণের সিরিজ হিসেবে আখ্যায়িত করে, অথবা আরও খারাপ, একটি কাল্পনিক গল্প, একজন মানুষ যে বিদেশি ভূমির জ্বরের সাথে পাগল হয়ে গেছে। মার্কো নিজেকে তার নিজের বাড়িতে এক অচেনা মানুষ হিসেবে অনুভব করতে শুরু করে, যেমনটি সে ভালোবাসত। সেই উজ্জ্বল শহরটি এখন একটি খাঁচা হয়ে উঠেছে, এর দেয়ালগুলো তাকে সন্নিবিষ্ট করছে। সন্দেহ বাড়তে থাকে, যেমনই মার্কোর পূর্বের স্মৃতিগুলি ঝাপসা হতে শুরু করে, বাস্তবতা এবং কল্পনার মধ্যে সীমারেখা ক্রমাগত আরও কঠিন হয়ে ওঠে। তার স্বপ্নগুলো কুবলাই খানের দরবার, যেসব পণ্ডিতের সাথে সে সাক্ষাৎ করেছিল এবং যেসব রহস্যময় সতর্কতা তাকে সাম্রাজ্যের কেন্দ্র থেকে অনুসরণ করেছিল, সেগুলি দ্বারা আচ্ছন্ন হয়ে ওঠে। কিন্তু যখন সে এই দৃশ্যগুলি পুনঃকথন করে, তারা চোখের উপর উঠে আসে এবং তাচ্ছিল্যপূর্ণ ইশারা পাওয়া যায়। ভেনিসের মানুষরা, গর্বিত এবং বাস্তববাদী, এখন তার জীবনে শাসনকারী অদ্ভুত শক্তিগুলি বুঝতে পারে না। তারা শুধুমাত্র দৃশ্যমান প্রমাণ চায়, প্রমাণ যে সেই ধনসম্পদগুলি এসেছে যা সে প্রতিশ্রুতি দিয়েছিল। মার্কো নিজেই তার মানসিকতা নিয়ে সন্দেহ করতে শুরু করে। যা কিছু সে পূর্বে দেখেছিল তা কি সত্যি ছিল, নাকি সে তার চারপাশের বিদেশিতা দ্বারা ভোগান্তি হয়েছিল, যার ফলে তার উপলব্ধি বিকৃত হয়ে গেছে। সে চিন্তা করে, সোনালী গোপন কি তার কল্পনা ছিল, একটি আদর্শিক ধারণা যা সে আরও বড় কিছু পাওয়ার জন্য তার আকাঙ্ক্ষার থেকে তৈরি করেছিল। যখন সন্দেহ তাকে খাচ্ছে, মার্কো একটি গভীর ক্ষতির অনুভূতি নিয়ে সংগ্রাম করে। সেই উদ্দেশ্য, যা তাকে অজানায় যাত্রা করতে পরিচালিত করেছিল, এখন সন্দেহের মুখে অর্থহীন মনে হয়। তবে যখন মার্কো তার পরিবারের সাথে পুনঃসংযোগ করতে এবং তার জীবন ভেনিসে পুনর্গঠন করতে চায়, সে আবিষ্কার করে যে তার অতীত সম্পূর্ণভাবে তাকে ছেড়ে যায়নি। তার অদ্ভুত আচরণ সম্পর্কে গুজব ছড়িয়ে পড়ে এবং সেই রহস্যময় ব্যক্তির ফিসফিসানি যারা তাকে ভবিষ্যৎবাণী সম্পর্কে সতর্ক ছিল, আবার উঠে আসে। তার অতীত থেকে একটি ছায়াময় চরিত্র শহরে ফিরে আসে, একজন যিনি দাবি করেন যে তিনি মার্কোর যাত্রার সত্য জানেন এবং তাকে সতর্ক করেন যে সে কেবল একটি বড় অন্ধকার গল্পের পৃষ্ঠপোষক মাত্র। এই চরিত্রটি ছিল সেই গোপন সমাজের একজন সদস্য, যা মার্কো মঙ্গল দরবারে আবিষ্কার করেছিল, এবং তারা মার্কোর সাহায্য করতে আসেনি, তারা এসেছে তাকে চুপ থাকতে নিশ্চিত করতে।
যখন মার্কো তার পরিবার এবং ভেনিসের মানুষদের কাছ থেকে তার যাত্রার সত্যতা প্রমাণ করার জন্য চাপ বাড়ছে, সে সোনালী গোপন এর গোপন রহস্য উদ্ঘাটনে আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। সে পূর্বে কাটানো সময়ের ডায়েরি এবং পাণ্ডুলিপিগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে শুরু করে কোনো ক্লু খুঁজে বের করার জন্য যা তার অভিজ্ঞতাগুলিকে বৈধতা দিতে পারে। কিন্তু প্রতিটি পৃষ্ঠা সে খুলে রহস্য আরও গভীর হয়ে ওঠে। প্রতিটি প্রতীক, প্রতিটি মানচিত্র যেন রহস্যের মধ্যে কথা বলে, তাকে পূর্বে ফিরে যাওয়ার, সেই সাম্রাজ্যের দিকে ফিরে যাওয়ার যা সে ছেড়ে এসেছিল তা শেষ করতে। তার অভিজ্ঞতার মানসিক চাপ মার্কোকে পাগলামির প্রান্তে ঠেলে দেয়। সে কি সত্যিই তার নিজের গল্পের নায়ক, নাকি তাকে শতাব্দী প্রাচীন খেলার একটি পদের মধ্যে পরিণত করা হয়েছে? যখন মার্কো এই প্রশ্নগুলির সাথে সংগ্রাম করছে, তখন সে তার দৃষ্টির কোণে ছায়াগুলি দেখতে শুরু করে, তার অতীতের চরিত্রগুলি, যেগুলি তার দৃষ্টি থেকে একেবারে বাইরে, কেবল তার দিকে তাকিয়ে থাকে, অপেক্ষা করে থাকে যেন সে সত্য উদ্ঘাটন করে। সে বুঝতে পারে যে যাত্রা, যা সে ভেবেছিল শেষ হয়ে গেছে, তা আসলে শেষ হয়নি। ভেনিসে তার ফিরে আসা হয়তো শুধুমাত্র একটি নতুন অধ্যায়ের শুরু, একটি অনেক বড় অন্ধকার গল্পের, যেটি তাকে আবার মঙ্গল সাম্রাজ্যের কেন্দ্রে টেনে নিয়ে যাবে, যেখানে জাতির ভাগ্য ঝুলে রয়েছে। নীরব হুমকি। বছর পেরিয়ে গেছে মার্কো পোলোর ভেনিসে ফিরে আসার পর, কিন্তু তার উত্তরাধিকার এখন এক জটিল সাপের ফাঁদে পরিণত হয়েছে। একসময় যেসব গল্প তাকে সম্মানিত করেছিল, সেগুলি এখন মিথে পরিণত হয়েছে, এবং তার বর্ণনাগুলি, যেগুলি একসময় বিস্ময় এবং আশ্চর্যের পূর্ণ ছিল, এখন ক্রমশ সন্দেহের সম্মুখীন হচ্ছে। তবে যখন শহরের অভিজাতরা তার গল্পের সত্যতা নিয়ে আলোচনা করতে ব্যস্ত, তখন আরও অন্ধকার শক্তি চুপচাপ কাজ করছে, যা মার্কো আবিষ্কার করা সত্যগুলো মুছে ফেলার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ। প্রথমে মার্কো মনে করে যে তার শত্রুরা তারা, যারা তার অভিযানগুলোকে শুধু কাল্পনিক বলে অবহেলা করে, যারা তার গল্পের অসঙ্গতিপূর্ণতা নিয়ে হাস্যরস করে। কিন্তু বাস্তবতা আরও অন্ধকার। অজান্তে সোনালী গোপন, যা একসময় তিনি পূর্বে আবিষ্কার করেছিলেন, এখন একটি ছায়াময় গোপন সমাজের প্রবল আগ্রহের বস্তু হয়ে উঠেছে, একটি প্রাচীন এবং শক্তিশালী সংগঠন যারা সেই গোপন সত্যটি অধিকার করতে চায় যা মার্কো আবিষ্কার করেছিল। তারা ভেনিসের সর্বোচ্চ স্তরে প্রবেশ করেছে, এবং তারা কোনো কিছুতেই থামবে না, এটি নিশ্চিত করতে যে মার্কোর উত্তরাধিকার মুছে ফেলা হবে, এবং যে শক্তি সে আবিষ্কার করেছে তা চুপচাপ চাপা থাকবে। মার্কো যখন তার অতীত এবং তার মানসিক অবস্থার ভাঙন নিয়ে চিন্তা করতে থাকে, তখন সে তার চারপাশে একটি বেড়ে চলা উপস্থিতি লক্ষ্য করতে শুরু করে। একটি নীরব পর্যবেক্ষক, সবসময় পেছনে, সবসময় দেখে। প্রথমে এটি কাকতালীয় মনে হতে পারে, তবে শীঘ্রই মার্কোর একসময়ের নিরীহ এনকাউন্টার্স আরও কিছুটা অশুভ মনে হতে শুরু করে। ছায়াগুলি আরও দীর্ঘ হয়ে ওঠে, এবং বাতাস আরও ঠান্ডা অনুভূত হয়। ভেনিসের একটি স্থানীয় বাজারে যাওয়া, যেখানে একসময় সে বিনা চিন্তাভাবনা করেই ঘুরে বেড়াত, এখন একটি ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হয়। মার্কো যখন ভিড়ের মধ্যে হাঁটছে, একটি সূক্ষ্ম পরিবেশ পরিবর্তন তার সন্দেহ জাগায়। ব্যবসায়ীরা যারা একসময় তাকে উষ্ণভাবে অভ্যর্থনা জানাত, তারা এখন তার দিকে এড়িয়ে চলা চোখে তাকায়। একটি পুরনো পরিচিত, একজন সাবেক নাবিক, হঠাৎ তাকে দেখলে উদ্বেগে ভরে ওঠে। মার্কো কানে শোনে গোপন কথাবার্তা, কিছু শব্দ যা সে পুরোপুরি বুঝতে পারে না, কিন্তু সেগুলি তার শিরায় ঠান্ডা শিহরণ সৃষ্টি করে। মানচিত্র। তাকে কখনো না, সেই রাতে মার্কো তার স্বপ্নে সেই ছায়াময় ব্যক্তির দেখা পায়, যিনি একসময় মঙ্গল সাম্রাজ্যে তাকে ভবিষ্যদ্বাণী সম্পর্কে শত করেছিলেন। সেই ব্যক্তির কথাগুলি রহস্যময় কিন্তু অস্বীকার্য, ভবিষ্যৎ ক্ষমা করে না, এবং তারা যে তোমাকে চুপ করতে বলছে, তারা ক্ষমা করবে না। সোনালী গোপন চাপা রাখতে হবে। মার্কো এক ঠান্ডা ঘাম দিয়ে ঘুম থেকে উঠে, তার হৃদয় দৌড়াচ্ছে। সতর্কতা পরিষ্কার, যারা তাকে চুপ করতে চায়, তারা শুধু সন্দেহের পোষক নয়, তারা শক্তিশালী শত্রু যারা তাকে ধ্বংস করতে থামবে না। পরবর্তী দিনগুলিতে অদ্ভুত ঘটনা মার্কোর জীবনকে ভেঙে ফেলে। একসময় যেসব চিঠি দ্রুত আসত, সেগুলি এখন বিলম্বিত হতে থাকে বা হারিয়ে যায়। গুরুত্বপূর্ণ দলিলগুলি, তার ডায়েরি এবং মানচিত্র সহ, পরিবর্তিত হয় বা সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। তার বিশ্বস্ত সহযোগীরা, যারা একসময় তার প্রতি অনুগত ছিল, এখন যেন তাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, তাদের আচরণ ক্রমশ ঠান্ডা এবং নির্বিকার হয়ে উঠছে। মার্কোর মধ্যে সন্দেহের অনুভূতি বেড়ে যায়, যেমন সে বুঝতে পারে যে নীরব হুমকি তার ওপর ঘিরে ধরছে। এখন সে আর নিজের গল্পের নিয়ন্ত্রণে নেই, ছায়ার মধ্যে চলা অন্ধকার শক্তিগুলি তার জন্য গল্পটি লিখে যাচ্ছে। এক সন্ধ্যায় মার্কো একটি প্রখ্যাত ভেনিসীয় অভিজাতের বাড়িতে একটি সভায় আমন্ত্রিত হয়, যার পরিবার প্রাচীন গোপন রহস্য এবং নিষিদ্ধ জ্ঞানের সাথে যুক্ত। মার্কো আসে, কিছুটা সন্দিহান কিন্তু এক অনুভূতি দ্বারা চালিত যে কিছু পরিবর্তন হতে চলেছে। অভিজাত, একজন আলভিজ নামক পুরুষ, তাকে এক অদৃশ্য, প্রায় শিকারী হাসিতে অভ্যর্থনা জানায়। সন্ধ্যা যত এগিয়ে যায়, মার্কো অনুভব করে যে তার উপর চোখের বোঝা আরও ভারী হচ্ছে, এবং কথোপকথনটি তার পূর্ব থেকে আনা রহস্যময় বস্তুগুলোর দিকে মোড় নেয়। আলভিজ মার্কোর অস্বস্তি সম্পর্কে অবগত হয়,
সূক্ষ্মভাবে তাকে মানচিত্র এবং সোনালী গোপন সম্পর্কে উত্তেজিত করে। কিন্তু মার্কো সতর্ক থাকে, তার মন প্রশ্নে ভরা। যত বেশি আলভিস কথা বলে, তত বেশি মার্কো অনুভব করে যে তার প্রতিটি শব্দ খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করা হচ্ছে, মূল্যায়ন করা হচ্ছে। মার্কোর সন্দেহের সীমা তীব্র হয়ে ওঠে যখন সে আলভিস এবং তার এক সহযোগীর মধ্যে একটি গোপন কথাবার্তা শুনতে পায়। তারা কিছু বলছে, পুরানো মানুষকে অপসারণ করা হবে এবং পোলো পরিবারের প্রভাব চিরতরে মুছে ফেলা হবে। এটি মার্কোর কাছে স্পষ্ট হয়ে ওঠে যে সে শুধুমাত্র এক দলে সন্দেহবাদীদের সাথে কাজ করছে না, সে এমন একটি গোপন সংগঠনের দ্বারা শিকার হচ্ছি যারা তার আবিষ্কৃত শক্তি নিজেদের জন্য ব্যবহার করতে চায়। তারা থামবে না তাকে চুপ থাকতে বা আরও ভালোভাবে বললে তাকে চিরতরে অদৃশ্য করে ফেলার জন্য। মার্কোর সন্দেহ আরও গভীর হয়ে ওঠে। সে বুঝতে পারে যে তার একমাত্র সুযোগ বাঁচার জন্য হল সোনালী গোপন এর সত্য খুঁজে বের করা, এর আগে যে অনেক দেরি না হয়। যাত্রাটি, যা একসময় সে ভাবত শেষ হয়ে গেছে, আসলে এখনও শেষ হয়নি। এখন এটি সময়ের বিরুদ্ধে এক প্রতিযোগিতা, যেখানে শত্রুরা, চেনা এবং অচেনা, তার দিকে এগিয়ে আসছে। প্রত্যেকেই মার্কো আবিষ্কার করা শক্তি অধিকার করতে চায়, অথবা এটিকে চিরকাল চাপা রাখতে নিশ্চিত করতে চায়। জাল শক্তিশালী হচ্ছে। মার্কো পোলো যখন ভেনিসের ছায়ার গভীরে প্রবাহিত হতে থাকে, তখন এক সময় যা তার জন্য পরিচিত ছিল, সেই পৃথিবীর দেয়ালগুলো তার চারপাশে বন্ধ হয়ে আসতে থাকে। যা শুরু হয়েছিল একাধিক অস্বস্তিকর সাক্ষাতের মাধ্যমে, তা এখন একটি জটিল এবং বিপজ্জনক চক্রান্তের জালে পরিণত হয়েছে, যেখানে গোপন উদ্দেশ্য, সুপ্ত জোট এবং গোপন রাজনীতি কাজ করছে। একসময়ের উজ্জ্বল শহর ভেনিস এখন একটি গোপন রহস্যের ল্যাবিরিন্থে পরিণত হয়েছে, যেখানে বিশ্বাস একটি পণ্য যা অনেকেরই গ্রহণ করার সামর্থ্য নেই। সোনালী গোপন এর পরিণতি অনুসন্ধানে মার্কো একদল পণ্ডিতের সন্ধান পায়, যারা তার মতোই প্রাচীন মানচিত্রের রহস্য উন্মোচনের জন্য পাগল। এই পণ্ডিতদের মধ্যে অনেকে তাদের জীবন ব্যয় করেছে হারানো সভ্যতা এবং নিষিদ্ধ জ্ঞান অধ্যয়নে, এবং তারা মার্কোর আবিষ্কারের প্রতি আগ্রহী। তবে যখন মার্কো তার মঙ্গল সাম্রাজ্যে ভ্রমণের অভিজ্ঞতা এবং যে রহস্যময় সতর্কতাগুলি সে পেয়েছিল সেগুলি ভাগ করে, তখন সে অনুভব করতে শুরু করে যে তার নতুন সহযোগীদের সবাই তার মতো নয়। এই গোষ্ঠীর মধ্যে একজন পণ্ডিত আছে যে বিশেষভাবে নজরে পড়ে। এলেনা, একজন উজ্জ্বল এবং উচ্চাকাঙ্ক্ষী নারী, যার তীক্ষ্ণ বুদ্ধি মার্কোর নিজের বুদ্ধির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। সে সত্য উন্মোচন করার জন্য তার আগ্রহ ভাগ করে, কিন্তু যখন তাদের সহযোগিতা গভীর হয়, তখন মার্কো ছোট ছোট অস্বস্তিকর লক্ষণ লক্ষ্য করতে শুরু করে, যা তাকে মনে করিয়ে দেয় যে এলেনার হয়তো তার নিজস্ব গোপন উদ্দেশ্য আছে। এলেনার উদ্দেশ্যগুলো এতটাই ধোঁয়াশা, যেমনটি মার্কো অনুসন্ধান করছে, এবং যখন সে সোনালী গোপন সম্পর্কে আরও বেশি জানায়, মার্কো সন্দেহ করতে শুরু করে যে সে হয়তো নিজের বিপজ্জনক খেলা খেলছে। এক সন্ধ্যায়, যখন মার্কো এবং এলেনা একটি প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রহ নিয়ে গবেষণা করছে, মার্কো একটি গোপন কথাবার্তা শোনে যা এলেনা এবং একজন অচেনা ব্যক্তির মধ্যে হয়। একজন পুরুষ, যে কালো এবং অস্পষ্ট পোশাক পরা, যার উপস্থিতি তীব্র এবং রহস্যময়। ওই পুরুষের কণ্ঠস্বর নিচু, প্রায় শোনা যায় না, কিন্তু মার্কো, সময় আসছে, এবং আমরা নিশ্চিত করতে হবে যে সে চূড়ান্ত চাবি খুলতে না পারে, এই শব্দগুলো শোনে। এক অনুভূতির সঞ্চার হয় মার্কোর মধ্যে, যখন সে বুঝতে পারে যে তারা যার কথা বলছে তা আর কেউ নয়, বরং সে নিজেই। এই মুহূর্তে মার্কো বুঝতে পারে যে তার চারপাশে যে চক্রান্ত তৈরি হয়েছে তা কত গভীর। সোনালী গোপন কেবল একটি প্রত্নবস্তু নয়, এটি একটি অস্ত্র, একটি শক্তি যা শতাব্দী ধরে শক্তিশালী মানুষ এবং গোপন সমাজগুলো দ্বারা অনুসন্ধান করা হয়েছে। এলেনা, একসময়ের বিশ্বস্ত সহযোগী, এখন এই গোপন জালের অংশ, যার আসল উদ্দেশ্য ষড়যন্ত্র এবং প্রতারণার আচ্ছাদনে ঢাকা। কিন্তু মার্কো একমাত্র ব্যক্তি নয় যে লক্ষ্যবস্তু হয়েছে। পোলো পরিবারের ইতিহাস ধীরে ধীরে মুছে ফেলা হচ্ছে, তাদের উত্তরাধিকার একটি ব্যাপক চক্রান্তের আওতায় পড়ে, যা সীমান্ত এবং দশক জুড়ে বিস্তৃত। মার্কো তার অনুসন্ধান চালিয়ে যাওয়ার চেষ্টা করে, সঠিক সত্য বের করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে। সে আরও অনুভব করতে শুরু করে যে দেয়ালগুলো আরও টাইট হয়ে আসছে। এক রাতে সে একটি রহস্যময় চিঠি পায়, যা একটি হাতের লেখায় লেখা, যা সে চিনতে পারে না। চিঠিটি তাকে সতর্ক করে দেয় যে সোনালী গোপন অনুসন্ধান বন্ধ করতে, সেই পথে না চলতে যা তার জীবনকে গ্রাস করেছে, নতুবা তার প্রিয়জনদের জীবন ঝুঁকিতে পড়বে। চিঠিটি সই করা ছিল না, কিন্তু মার্কো জানে এটি কোনো ভুজা হুমকি নয়। সেই সব কণ্ঠ, যারা তাকে এই গোপন শক্তি সম্পর্কে সতর্ক করেছিল, যারা একসময় তাকে মঙ্গল সাম্রাজ্যে তাড়া করেছিল, এখন আরও জোরালো, আরও আবেগপূর্ণ হয়ে উঠেছে, যেন তারা তাকে এক অবশ্যম্ভাবী ভাগ্যের দিকে ঠেলে দিচ্ছে। তার সন্দেহ আরও গভীর হতে থাকে যখন মার্কো আবিষ্কার করে যে যেসব পণ্ডিতরা তাকে সাহায্য করেছে তারা ধীরে ধীরে চুপচাপ হয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ দলিলগুলো হারিয়ে যাচ্ছে, পণ্ডিতরা রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে, এবং মার্কো যেখানে আশা করে না সেখানে গোপন সতর্কবার্তা ফেলে যাচ্ছে। মার্কো প্রতিটি সাক্ষাৎকারে প্রতিটি মানুষকে প্রশ্ন করতে শুরু করে, কে বিশ্বাসযোগ্য,
এবং কে তার বিরুদ্ধে কাজ করছে। মার্কো যত গভীরে যায় ততই সে বুঝতে পারে যে তার যাত্রা শুধু একটি প্রাচীন সভ্যতার রহস্য উন্মোচন সম্পর্কে নয়, এটি বেঁচে থাকার বিষয়ে। সোনালী গোপন আর কেবল একটি মিথ নয়, এটি একটি বিপজ্জনক সত্য যা বিশ্বের শক্তির ভারসাম্য পরিবর্তন করতে সক্ষম। এবং যে শক্তিগুলি এটিকে নিয়ন্ত্রণ করতে চায় তারা অনেক বেশি নিষ্ঠুর, যা সে কখনো কল্পনাও করেনি। এলেনা, এক সময়ের একটি প্রতিশ্রুতিশীল সহযোগী, এখন একটি মূল খেলোয়াড় হিসেবে প্রকাশিত হয়েছে, যারা মার্কোর প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করছে। সে বছর ধরে ক্ষমতাধরদের সাথে কাজ করছে, মার্কোকে একটি পটভূমি হিসেবে ব্যবহার করে মানচিত্র এবং প্রাচীন পাণ্ডুলিপিগুলোর রহস্য উন্মোচনের জন্য। মার্কো বিশ্বাসঘাতকতার তিক্ততা অনুভব করে যখন সে বুঝতে পারে যে এলেনার আসল আনুগত্য তাদের প্রতি, যারা তাকে ধ্বংস করতে চায়। বন্ধু এবং শত্রুর মধ্যে যে পরিষ্কার রেখা ছিল তা এখন মুছে গেছে যখন মার্কো এই বাস্তবতায় আসছে যে এখন সে একাই এই যুদ্ধ করছে, একটি বিচ্ছিন্ন ব্যক্তি যিনি প্রতারণা এবং মিথ্যার জালে বন্দী। যতই চক্রান্ত তাকে ঘিরে আসছে, মার্কো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্মুখীন হয়, তাকে কি সত্য অনুসন্ধান চালিয়ে যেতে হবে, জানি যে এটি তার সবকিছু হারানোর ঝুঁকি নিয়ে আসবে, নাকি সে তার অনুসন্ধান ছেড়ে দিবে এবং সেই বিপদগুলোর থেকে দূরে যাবে যা তাকে গ্রাস করতে চায়। পরিস্থিতি এখন সবচেয়ে তীব্র, এবং তার অনুসন্ধান করতে যে মূল্য তাকে দিতে হতে পারে তা হতে পারে তার জীবন। চক্রান্ত উন্মোচন হচ্ছে। মার্কো পোলো যখন তার চারপাশের পৃথিবীকে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করে, তখন তার একসময়ের সন্দেহভাজন চক্রান্তটি আরও স্পষ্ট এবং অনেক বেশি অন্ধকার রূপে পরিবর্তিত হয়। যা একসময় একাধিক বিচ্ছিন্ন হুমকি এবং রহস্যময় সতর্কতা মনে হয়েছিল, তা এখন একটি সুপরিকল্পিত এবং প্রাচীন ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রকাশ পাচ্ছে, যা শতাব্দী জুড়ে বিস্তৃত। পোলো পরিবার, একসময়ের গর্বিত ব্যবসায়ী, এখন জানা গেছে যে তারা একটি অনেক বড় খেলনার পটভূমি ছিল, একটি খেলা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলেছে, যার শিকড় পূর্ব এবং পশ্চিম উভয় দিকে গভীরে প্রথিত। মার্কোর সোনালী গোপন খোঁজার যাত্রা কখনোই কেবল জ্ঞান বা ধন অর্জনের সাধনা ছিল না, এটি ছিল একটি সংকেত, একটি প্রাচীন সংকেত, যারা শতাব্দী জুড়ে এই নিষিদ্ধ শক্তির অধিকারী হতে অপেক্ষা করছিল। যত বেশি মার্কো শিখছে তত বেশি সে বুঝতে পারে যে তাকে নির্বাচিত করা হয়েছে, না ভাগ্যের দ্বারা বা সৌভাগ্যের দ্বারা, বরং একটি নির্দিষ্ট পরিকল্পনার অধীনে। তার পরিবার যে শক্তির সাথে সম্পর্কিত ছিল তা বাণিজ্য পথ এবং সম্পদ ছাড়িয়ে যায়। তারা একটি গোপন সমাজের অংশ ছিল, একটি সংগঠন যার বিস্তৃত প্রভাব ছিল, এবং এর সদস্যরা শতাব্দী জুড়ে বৈশ্বিক ঘটনাগুলি নিয়ন্ত্রণ করেছিল যাতে জ্ঞান এবং শক্তির প্রবাহ নিয়ন্ত্রণে রাখা যায়। যত গভীরভাবে মার্কো অনুসন্ধান করতে থাকে ততই এলেনার এই চক্রান্তের প্রকৃত ভূমিকা প্রকাশ পেতে থাকে। একসময়ের বিশ্বস্ত পণ্ডিত এখন একটি বিপজ্জনক খেলা খেলছে, মার্কোকে ঠিক যতটুকু তথ্য প্রদান করছে যাতে সে সত্য উন্মোচন করার পথে চলতে থাকে, এবং তার নিজের আনুগত্য গোপন রাখা সেই গোপন সমাজের প্রতি, যারা একেবারে প্রথম থেকে তার জন্য সমস্ত দিকটি পরিচালনা করছিল। তার ঠান্ডা মেজাজ এবং রহস্যময় আচরণ কখনোই অবিশ্বাসের লক্ষণ ছিল না, এগুলি ছিল একজন ব্যক্তির সাবধানে নির্মিত কর্মকাণ্ড, যার আনুগত্য কখনোই মার্কোর প্রতি ছিল না, বরং তাদের প্রতি যারা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক গোপনীয়তাগুলি নিয়ন্ত্রণ করতে চায়। এলেনার প্রকৃত উদ্দেশ্য আরও স্পষ্ট হয়ে ওঠে যখন সে মার্কোকে চক্রান্তের পুরো মাত্রা প্রকাশ করে। সে একটি প্রাচীন চুক্তির কথা বলে যা শক্তিশালী পরিবারগুলির মধ্যে করা হয়েছিল, যা মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল, এবং এর একমাত্র লক্ষ্য ছিল সোনালী গোপন উন্মোচন এবং নিয়ন্ত্রণ। মার্কো যে মানচিত্রটি আবিষ্কার করেছে তা কেবল একটি ভুলে যাওয়া রাজ্যের পথে নির্দেশিকা নয়, বরং একটি গোপন শক্তির কেন্দ্রগুলির নেটওয়ার্কের মানচিত্র, যা কেবল কয়েকজন বাছাই করা ব্যক্তির দ্বারা জানি এবং যার প্রভাব জাতির ভাগ্য গড়ে দিয়েছে। মার্কোর পরিবার, যদিও তাদের অংশগ্রহণ সম্পর্কে অবগত ছিল না, এই জটিল জালের অংশ ছিল, একটি জাল যা ভেনিসের বাইরেও প্রসারিত, কুবলাই খানের দরবার, মঙ্গল সাম্রাজ্য এবং ইউরোপীয় শক্তির ভিত্তি পর্যন্ত পৌঁছেছিল। এলেনার এই প্রকাশনা মার্কোর জন্য একদিকে অভিশাপ, অন্যদিকে আশীর্বাদ। সত্য যা মার্কো অনুসন্ধান করছিল তা তার কল্পনার চেয়েও অনেক অন্ধকার। সোনালী গোপন কেবল একটি প্রত্নবস্তু নয়, এটি একটি জ্ঞানপূর্ণ সংকলন যা একবার উন্মোচিত হলে তার অধিকারীকে ইতিহাসের প্রবাহ নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেবে। মার্কোর যাত্রা, যা একসময় আবিষ্কারের একটি যাত্রা মনে হচ্ছিল, এখন প্রকাশিত হচ্ছে একটি দীর্ঘস্থায়ী আধিপত্যের জন্য একটি গোপন যুদ্ধের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, একটি যুদ্ধ যেখানে সে অজান্তেই পটভূমি এবং খেলোয়াড় দুটোই ছিল। কিন্তু এলেনার স্বীকারোক্তির সবচেয়ে চমকপ্রদ অংশ আসে যখন সে স্বীকার করে যে মার্কোর ভূমিকা কখনোই শেষ হয়নি। প্রকৃতপক্ষে এটি কেবল শুরু। সেই প্রাচীন শক্তি যা মার্কো আবিষ্কার করেছে, সোনালী গোপন, এর মধ্যে লুকানো শক্তি, এটি এমন কিছু যা একক কোনো ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটি একটি অস্থির শক্তি যা ভারসাম্য প্রয়োজন, এবং শুধুমাত্র যারা পাজলের চূড়ান্ত টুকরোটি ধারণ করে তারা তার প্রকৃত সম্ভাবনা উন্মোচন করতে পারবে। এলেনা, যে গোপন সমাজের সাথে বছরের পর বছর কাজ করেছে, শিখেছে যে মার্কো চূড়ান্ত চাবি ধারণ করে, একটি চাবি যা সে এখন সিদ্ধান্ত নিতে হবে,
এটি উন্মোচন করবে, না এটি চিরকাল ধ্বংস করবে। এলেনার কথাগুলো যখন গভীরভাবে বুঝতে শুরু করে, মার্কো ভয়াবহ সত্যটি বুঝতে পারে, যারা তাকে ব্যবহার করছে তারা কেবল নিজেদের জন্য গোল্ডেন সিক্রেট এর ক্ষমতা খুঁজছে না। তারা এই জ্ঞান নিয়ন্ত্রণ করে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চাইছে। তাদের হাতে ইতিহাস পুনর্লিখনের ক্ষমতা নিয়ে তারা তাদের নিজস্ব ইচ্ছা অনুসারে ভবিষ্যৎকে নতুন করে সাজিয়ে তুলবে। একসময়ের একজন নিরীহ অভিযাত্রী মার্কো এখন সবচেয়ে বিপজ্জনক এবং কাঙ্ক্ষিত গোপন রহস্যের উপর নিয়ন্ত্রণের জন্য একটি বিশ্বব্যাপী যুদ্ধের কেন্দ্রবিন্দুতে। এলেনা এবং গোপন সমাজকে তাদের লক্ষ্য অর্জন করতে আটকাতে ডেসপারেট হয় মার্কো চূড়ান্ত পাজলের টুকরোটি খুঁজে বের করতে একটি বিপজ্জনক যাত্রা শুরু করে। কিন্তু এখন যখন এলেনা তার উদ্দেশ্যগুলি পুরোপুরি জানে, মার্কো জানে যে পারিশ্রমিক আগে কখনো এত বেশি ছিল না। যে শক্তিগুলি তাকে ভেনিস থেকে মঙ্গল সাম্রাজ্য পর্যন্ত অনুসরণ করেছে এবং ফিরে এসেছে, তারা এখন তার উপর তীব্র নজর রাখছে। মার্কোর একমাত্র আশা হল সোনালী গোপন এর পূর্ণ সত্য উন্মোচন করা, এর আগে তা ভুল হাতে না চলে যায়, যদি তখনও অনেক দেরি না হয়ে থাকে। চক্রান্তের জাল আরও শক্তিশালী হওয়ার সাথে সাথে মার্কো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হয়। পৃথিবীকে গোপনীতি প্রকাশ করবে, যা বৈশ্বিক বিশৃঙ্খলা সৃষ্টি করবে, নাকি চিরকাল তা চাপা রাখবে, ভবিষ্যৎ প্রজন্মকে একই শক্তির সংগ্রামের মধ্যে বন্দী করবে। তার পদক্ষেপগুলি কেবল তার নিজের ভাগ্যকেই নির্ধারণ করবে না, বরং জাতির এবং সম্ভবত পৃথিবীর ভাগ্য। গোপনীয়তার শক্তি। সোনালী গোপন এর প্রকৃত স্বরূপ ইতিহাসের অন্ধকার ছায়া থেকে উদ্ভাসিত হয়, এবং এটি এমন কিছু যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। এটি সোনার একটি প্রত্নবস্তু বা রত্নে বাঁধা কোন সামগ্রী নয়, বরং এটি একটি প্রাচীন পাণ্ডুলিপির সিরিজ, যার পৃষ্ঠা শতাব্দীর পর শতাব্দী লুকানো জ্ঞানে ভারী, ভুলে যাওয়া ভাষায় খোদাই করা, এবং যা একটি অপরিবর্তিত রক্ষক সঙ্গে রক্ষিত। এই পাণ্ডুলিপিগুলি পৃথিবীকে পুনর্গঠন করার চাবি ধারণ করে, এমন শক্তি প্রতিশ্রুতি দেয় যা ইতিহাসকে পুনর্লিখন করতে, সরকারগুলির বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে এবং পুরো সভ্যতাগুলিকে ধ্বংস করতে সক্ষম। এলেনা যখন ভেনিসের প্রাচীনতম গ্রন্থাগারের গোপন ও জটিল গহ্বরগুলিতে আরও গভীরে প্রবাহিত হয়, তখন সত্যটি উন্মোচিত হতে শুরু করে। এই পাণ্ডুলিপিগুলি কেবল শব্দের পুঞ্জি নয়, এটি একটি জটিল জাল, যা ভুলে যাওয়া আচরণ, প্রতিটি পদক্ষেপ একটি সূক্ষ্ম সুতোর মতো, যা অজানা উদ্দেশ্যে নিয়ে যায়। পাণ্ডুলিপিগুলি প্রাচীন আচার অনুষ্ঠানের কথা বলে, আকাশগামী সন্নিবেশের কথা বলে যা নির্দিষ্ট মুহূর্তে ঘটতে হবে, এবং এমন প্রতীক সম্পর্কে কথা বলে যা সময়ের ঊর্ধ্বে। একবার এই আচরণগুলি শুরু হলে, তা এমন শক্তি মুক্ত করবে যা মানুষের বোধগম্যের বাইরে। তবে পৃষ্ঠা প্রতি এলেনার অস্বস্তির অনুভূতি আরও গভীর হয়, কারণ ভিতরে থাকা জ্ঞান মানবিক হাতের জন্য নয়। গোপন শক্তিটি উন্মোচন করতে এলেনা মার্কোর কাজের চূড়ান্ত পদক্ষেপ সম্পন্ন করতে হবে। তার কাছে চাবি, পাজলের শেষ টুকরো, তবে এটি একটি বিপজ্জনক কাজ। পৃথিবী যেমন সে জানে, এটি চিরতরে পরিবর্তিত হতে পারে। আচারগুলি অন্ধকার, এমন একটি প্রাচীন প্রতিষ্ঠানের সাথে জড়িত যা একসময় এই জ্ঞানকে নিজেদের লাভের জন্য ব্যবহার করতে চেয়েছিল। ভালো এবং মন্দের মাঝে সীমারেখা অস্পষ্ট হয়ে ওঠে। এলেনা এক সাংঘাতিক সিদ্ধান্তের সম্মুখীন হয়, মার্কোর মিশন সম্পূর্ণ করা, যা বিশৃঙ্খলা এবং অদ্বিতীয় শক্তি মুক্ত করার ঝুঁকি নিয়ে আসে, অথবা পাণ্ডুলিপিগুলি ধ্বংস করে গোপনীয়তাকে চিরকাল চাপা রাখা, নিশ্চিত করে যে এটি নিয়ন্ত্রণ করতে চাওয়া অন্ধকার শক্তিগুলি ব্যর্থ হবে। কিন্তু এলেনা যতটা ভাবছে, ঝুঁকি তার চেয়ে অনেক বেশি। যাদের উপর সে একসময় বিশ্বাস করেছিল, তারা এখন তাদের আসল রূপ দেখাতে শুরু করেছে, এবং বিশ্বাসঘাতকতা প্রতিটি কোণায় ওয়াক ইন করছে। তার সবচেয়ে কাছের মিত্ররা এখন তার সংকল্পের প্রতি সন্দিহান, তাদের আনুগত্য অবিশ্বাসের মুখে ত্রুটিপূর্ণ হয়ে পড়ছে। তার চারপাশের মানুষ, যারা একসময় অবিচল ছিল, এখন গোপন উদ্দেশ্য নিয়ে কাজ করছে। এলেনা একা থাকার চাপ অনুভব করছে, যখন শক্তি ব্যবহারের প্রলোভন আরও শক্তিশালী হয়ে উঠছে। সঠিক এবং ভুলের মধ্যে সম্পর্কিত উত্তেজনা একটি ধোঁয়াশা এলাকায় পরিণত হয়েছে। এলেনাকে একটি বিপজ্জনক পথ পার করতে হবে, পৃথিবীকে ভালোর জন্য পরিবর্তন করার সম্ভাবনা, এবং যারা গোপন শক্তির অপব্যবহার করতে চায় তাদের ক্রোধের মধ্যে টানাপোড়েন করতে হবে। যে সিদ্ধান্তগুলি সে এখন নেবে, তা শুধুমাত্র তার নিজের ভাগ্যকেই নির্ধারণ করবে না, বরং সভ্যতার ভবিষ্যৎকেও। সে কি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় উন্নতির বিরুদ্ধে দাঁড়াবে, বা সে এমন এক শক্তির বাহক হয়ে উঠবে যা পৃথিবীর অস্তিত্বের মূল কাঁপিয়ে দিতে পারে? চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। এলেনা যখন সত্যের এক অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে থাকে, তখন বাতাস ভারী হয়ে ওঠে, এমন এক সত্য যা তাকে বিস্মিত করে এবং যা সে জানতা ভেঙে ফেলতে পারে, বিশ্বাস, আস্থা এবং তার মিশনের মূল ভাবনাগুলিকে পুনরায় সাজিয়ে দিতে পারে। সে বছরগুলো কাটিয়েছে তার সহযোগীর, সেই একমাত্র ব্যক্তির সাহায্যে, যে সোনালী গোপন এর আসল শক্তি বুঝতে পারত এবং যে তার কাছে সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হয়ে উঠেছিল রহস্য উন্মোচনের যাত্রায়। কিন্তু এক শোকিং প্রকাশের মুহূর্তে এলেনা জানে যে তার বিশ্বাস করা এই সহযোগী সম্পর্কে সবকিছুই মিথ্যে ছিল। তার সাপোস্ট সহযোগী, যে একসময় মার্কো পোলোর দীর্ঘ হারানো উত্তরাধিকারী হওয়ার দাবি করেছিল, সে আসলে এমন কেউ নয়।
বিশ্বস্ত রক্ষকের ছদ্মবেশের নিচে সে একটি অজ্ঞ এবং অবচেতন পুতুল হিসেবে প্রকাশ পায়, একটি গোপন সমাজ দ্বারা প্রজন্মের পর প্রজন্ম ধরে নিয়ন্ত্রিত এবং গড়ে তোলা হয়েছে, যে সমাজটি মার্কো পোলো বহু বছর আগে আবিষ্কার করেছিল। এই গোপন সমাজ, যার ছায়াময় প্রভাব এবং বিশাল ব্যাপ্তি রয়েছে, চুপচাপ পোলো পরিবারের ভাগ্যকে নিয়ন্ত্রণ করছিল, এলেনার সহযোগীকে একটি টুল হিসেবে ব্যবহার করে তার নিজের অন্ধকার পরিকল্পনা পূর্ণ করতে। সত্য আরও অন্ধকার। মার্কো পোলোর রক্তবীজ, যেটি একসময় পৃথিবীকে গোপন শক্তির বিপর্যয় থেকে রক্ষা করার চাবি হিসেবে ভাবা হয়েছিল, সেই রক্তবীজও এই সমাজের খেলায় শতাব্দী ধরে এক পণ্য হয়ে দাঁড়িয়েছে। এই প্রকাশ এলেনার পরিচয়ের গভীরে আঘাত করে। তার যে পারিবারিক উত্তরাধিকার ছিল, তা সে ভেবেছিল যে তার জন্যই তা অধিকারযোগ্য, তা ছিন্ন ভিন্ন করে দেয়। এখন সে বুঝতে পারে যে মার্কো পোলোর সাথে তার সম্পর্কিত রক্তরেখা ছায়ার আড়ালে পরিচালিত হয়েছিল। তার পূর্বপুরুষরা কেবল অভিযাত্রী এবং অন্বেষক ছিলেন না, তারা একটি আরও বৃহত্তর ষড়যন্ত্রের অজ্ঞ খেলোয়াড় ছিলেন, অদৃশ্য শক্তিগুলির দ্বারা আবদ্ধ, যারা তাদের প্রতিটি সিদ্ধান্ত প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে তুলেছিল। তার নিজের রক্তবীজ সম্পর্কে সত্য, তাদের গোপন সমাজের সাথে সম্পর্ক, ইতিহাসের উন্মোচনে তাদের ভূমিকা। এটি শুধুমাত্র তার পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে না, বরং তার নিজের পরিচয় সম্পর্কে তার উপলব্ধি ভেঙে ফেলবে। একটি বিস্ফোরক মুখোমুখি সাক্ষাতে এলেনা সেই পুরুষের মুখোমুখি হয়, যাকে সে একসময় বিশ্বস্ত বন্ধু ভাবত, এখন প্রকাশিত যে সে কেবল সমাজের ইচ্ছার একটি সরঞ্জাম। তাদের চূড়ান্ত মুখোমুখি সাক্ষাৎটি ভেনিসের একটি ক্ষয়প্রাপ্ত ক্রিপ্টিয়ান ফোর্বস হয়, যেখানে প্রাচীন কণ্ঠস্বরগুলির প্রতিধ্বনি দেওয়ালগুলোতে প্রতিধ্বনিত হয়। এলেনা শুধু সেই ব্যক্তির বিশ্বাসঘাতকতা নিয়ে নয়, বরং তা রক্তবীজের উপর এসে পড়া ভয়াবহ দায়িত্ব নিয়েও সংগ্রাম করে। এই সমাজ একসময় ছায়ায় থাকা রহস্যময় শক্তি, এখন তার সামনে দাঁড়িয়ে মার্কো পোলো আবিষ্কৃত শক্তি অধিকার করতে এবং পৃথিবীকে তাদের চিত্রে গড়ে তুলতে দৃঢ় সংকল্পবদ্ধ। যতই সত্য উন্মোচিত হয়, এলেনা নিজেকে দুইটি সিদ্ধান্তের মধ্যে দ্বিধাবিভক্ত পায়, প্রতিশোধ নেওয়ার আগ্রহ এবং যে ভয়াবহ সিদ্ধান্তগুলো এখন তাকে নিতে হবে তার মধ্যে। তার উত্তরাধিকার, এক সময় যা তার গর্বের ছিল, এখন মনে হচ্ছে একটি অভিশাপ, একটি ভারী আখ্যান যা তাকে বা গ্রহণ করতে হবে বা চিরতরে ধ্বংস করতে হবে। সে কি সেই শক্তিগুলিকে পরাজিত করতে পারবে, যারা তার পরিবারকে শতাব্দী জুড়ে নিয়ন্ত্রণ করেছে, না সে সেই একই ভাগ্যকেই অতিক্রম করবে যা তার পূর্বপুরুষের হয়েছিল? এবং শেষ পর্যন্ত এলেনা কি সোনালী গোপন এর শক্তি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে, না সমাজের চালাকি এই সত্যটিকে চিরকাল গোপন রাখবে? চমকপ্রদ পরিণতি। ধূলি এবং উত্তেজনার মাঝে বাতাস ভারী হয়ে ওঠে, যখন এলেনা ভেনিসের একটি প্রাচীন ক্যাথেড্রালের কেন্দ্রে অবতরণ করে, যার এক সময়কার মহান আর্চগুলো এখন শতাব্দী জুড়ে ভারের নিচে ধ্বংস হয়ে গেছে। ধ্বংসাবশেষে নীরবতা, কেবল তার পায়ের আওয়াজ শোনা যায়, যা পরিধানে চটকানো পাথরের মেঝেতে প্রতিধ্বনিত হয়। তার লণ্ঠনের ক্ষীণ আলোতে সে দাঁড়িয়ে আছে, সোনালী গোপন এর চূড়ান্ত শ্রাদ্ধস্থানটির সামনে, যা শতাব্দী জুড়ে ক্যাথেড্রালের ভুলে যাওয়া গহ্বরে লুকানো ছিল। এখানে ইতিহাসের সবচেয়ে পবিত্র স্থানগুলির ছায়ায় এলেনা খুঁজে পায় শেষ পাণ্ডুলিপি। এর পৃষ্ঠাগুলি বয়সে হলুদ হয়ে গেছে, তবে এর বিষয়বস্তু তার সেই সত্যের প্রতিশ্রুতি রাখে যা সে দীর্ঘদিন ধরে খুঁজছিল। কিন্তু যখন তার কম্পিত হাতগুলি পাণ্ডুলিপিটি খোলে, তখন এর পৃষ্ঠাগুলি থেকে যে সত্য বেরিয়ে আসে তা সমস্ত কিছু ভেঙে দেয় যা সে জানত। সোনালী গোপন কখনোই একটি একক, সর্বশক্তিমানের শক্তি ছিল না, যেমনটা তাকে বিশ্বাস করতে বলা হয়েছিল। এর পরিবর্তে এটি একটি জাল, একটি সংযুক্ত বৈশ্বিক শক্তির সিরিজ, যার প্রতিটি একটি নিয়ন্ত্রণের জন্য প্রতিযোগিতা করছে, যার প্রতিটি প্রাচীন জ্ঞান ধারণ করা শক্তি আয়ত্ত করার জন্য একটি চিরন্তন সংগ্রামে লিপ্ত। এই শক্তিগুলি পৃথিবী জুড়ে গোপন বাসস্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা, হাজার হাজার বছর ধরে অস্তিত্ব পেয়েছে, সভ্যতার কোর্স পরিবর্তন করেছে এবং রাজা, সাম্রাজ্য এবং পুরো জনগণের ভাগ্য নির্ধারণ করেছে। পাণ্ডুলিপির চূড়ান্ত উন্মোচন একটি বিধ্বংসী আঘাত। মার্কো পোলো, সেই কিংবদন্তি ব্যক্তি যে এলেনা বিশ্বাস করেছিল গোপনটি উন্মোচনের চাবি, কখনোই প্রকৃত রক্ষক ছিলেন না। তার গল্পে তার ভূমিকা ছিল কেবল একটি বৃহত্তর পাজলের একটি টুকরো। প্রকৃত চাবিটি ছিল একটি দীর্ঘকাল ভুলে যাওয়া ইতিহাসের চরিত্রে, একজন যার নাম সময়ের সাথে হারিয়ে গেছে, যার কর্মগুলি ইতিহাসের বই থেকে মুছে ফেলা হয়েছে। এই ব্যক্তির পরিচয় এখন পাণ্ডুলিপির রহস্যময় টুকরো টুকরো অংশে প্রকাশিত হয়েছে। তার মধ্যে এমন ক্ষমতা ছিল যা সোনালী গোপন এর শক্তিগুলিকে জাগিয়ে তুলতে এবং পৃথিবীকে এমনভাবে পুনর্গঠন করতে সক্ষম ছিল, যা কেউ কল্পনাও করতে পারেনি। এলেনা যখন এই চূড়ান্ত, পৃথিবীকে ঝাঁকানো শব্দগুলো পড়ে, তখন সে বুঝতে পারে যে সে যে ঘটনা প্রবাহ শুরু করেছিল তা একটি কাউন্টডাউন শুরু করেছে। এটি এমন একটি সংকেত যা পৃথিবীকে সম্পূর্ণ ধ্বংসের কিনারায় নিয়ে যাবে। ক্যাথেড্রালটি নিজেই কম্পন করতে শুরু করে, ভিত্তি ভেঙে যেতে থাকে, যখন গোপন জ্ঞান পৃথিবীতে মুক্তি পায়। এক সময়ের অতীতের আচারগুলি এখন তাদের চূড়ান্ত চক্র শুরু করেছে, এবং পৃথিবী একটি নতুন শক্তির যুগে প্রবেশ করতে যাচ্ছে, একটি শক্তি যা মানবতাকে রক্ষা করতে পারে অথবা ধ্বংস করতে পারে।
এই বিশৃঙ্খলার মাঝে এলেনা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। সোনালী গোপন এর সত্য তার হাতে রয়েছে, তবে পৃথিবীর ভাগ্যও তার হাতেই। তাকে কি সত্য উন্মোচন করতে দেওয়া উচিত, যাতে এটি ছড়িয়ে পড়ে এবং সম্ভবত একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠে, নাকি তাকে পাণ্ডুলিপি ধ্বংস করতে হবে এবং কিংবদন্তিটি চিরতরে শেষ করে দিতে হবে? ক্যাথেড্রালটি তার চারপাশে ধ্বংস হতে থাকে, সময় শেষ হয়ে আসছে এবং ইতিহাসের চাপ তার কাঁধে পড়ছে। পৃথিবীর ভবিষ্যৎও ঝুলছে। এলেনা কি গোপনটির পূর্ণ সম্ভাবনা উন্মোচন করবে, নাকি সে সিদ্ধান্ত নিবে যে কিছু জ্ঞান অত্যন্ত বিপজ্জনক যে তা অস্তিত্ব রাখতে পারে? যখন ক্যাথেড্রালের ধ্বংসাবশেষ ভেঙে পড়ছে, একটি নতুন শক্তির যুগ শুরু হতে যাচ্ছে, যা হয়তো উজ্জীবনের যুগ আনবে অথবা মানবতাকে অন্ধকার, অপ্রতিরোধ্য বিশৃঙ্খলায় ডুবিয়ে দেবে। পৃথিবীর ভাগ্য এখন এলেনার হাতে।